একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল হয়ে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। গোটা রাজ্যে আমরা যেটা দেখেছি, সুপ্রিম রায়ের পর চাকরি বাতিল হয়েছে। এই গোটা পরিস্থিতির দায় কার? কবি নবারুণ ভট্টাচার্যের এই কবিতা সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে, এটাই যেন কলকাতার বর্তমান চিত্র। যারা সরকার পক্ষ আছেন বা যারা সরকার পক্ষের নেতারা আছেন, তারা ভাবছেন তারা দেবালোকে বসে আছেন। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা এসএসসি মামলা নিয়ে কথা বলেছি। এসএসসি মামলার যে রায়, সেটা নিয়েও বহুবার কথা বলেছি। এবং এসএসসি মামলার রায়ের পর যে চাকরিহারা গোটা রাজ্যের যে শিক্ষক শূন্য পরিস্থিতি, এক প্রকার শিক্ষক শূন্য পরিস্থিতি, এবং তারপর শিক্ষা ব্যবস্থার যে ভগ্ন দশা, সেগুলোও তুলে ধরেছি। এবং আমরা তুলে ধরেছি এই চাকরিহারাদের যে আন্দোলন, এবং শহর সহ গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ডিআই অফিসে বিভিন্ন জায়গায় তাদের যে আন্দোলন, বিক্ষোভ, কান্না, সব দেখেছি আমরা এবং দেখিয়েওছি। এই সমস্ত কিছু দেখে একটা কবিতা আমার নবারুণ ভট্টাচার্যের একটা কবিতার লাইন ধার করে খুব বলতে ইচ্ছে করছে। একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল হয়ে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। হ্যাঁ, কেন বলছি? তার কারণ গোটা রাজ্যে এই শিক্ষক শূন্য পরিস্থিতি, এবং তারপর এই যোগ্য শিক্ষকদের যারা চাকরি চেয়ে ডিআই অফিসে ধর্ণা দিল, যারা চাকরি চেয়ে ডিআই অফিসে একটা কর্মসূচি গ্রহণ করলো, গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক উপায়ে একটা কর্মসূচি, সেখানে বেধড়ক মারধর করা হলো। কাদের মারধর করলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তিনি নিজেই পুলিশ মন্ত্রী, তার পুলিশ মারধর করলেন একজন শিক্ষকদের। সেই শিক্ষক যারা কিনা সমাজ গড়ার কারিগর, যারা সমাজের প্রকৃত মেরুদণ্ড। জানা নেই যারা মারধর করেছে। আমি একটা নাম খুঁজে পাচ্ছিলাম, সাব ইন্সপেক্টর রিটার্ন দাস, কসবা থানার। তিনি, তার শিক্ষাগুরু কে ছিল বা তার শিক্ষাগুরু কারা ছিলেন আমার জানা নেই, কিন্তু আজ এটা ভীষণ প্রাসঙ্গিক যে সেই শিক্ষাগুরু যাদের থেকে উনি শিক্ষা পেয়েছেন, তারা আজ ভীষণ লজ্জিত। তার কারণ আপনারা জানেন সেটা। আমার নবারুণ ভট্টাচার্যের এই কবিতার লাইন বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে আজ এই কবিতার লাইনটা ভীষণ প্রাসঙ্গিক। গোটা রাজ্যে আমরা যেটা দেখেছি, সুপ্রিম রায়ের পর চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000, এবং 25,752 জনের যে চাকরি বাতিল, তার মধ্যে একটা সংখ্যক যারা নিজেদের যোগ্য বলে দাবি করেছে, এবং যাদের এখনও অবধি সিবিআইয়ের ডাটা অনুযায়ী, তথ্য অনুযায়ী এখনও অবধি তাদের গায়ে কোনো কলঙ্ক নেই, তাদেরকে বিভিন্ন জায়গায় শহীদ মিনারের নিচে কিংবা ধর্মতলায় বিভিন্ন জায়গায় দেখা গেছে। এবং আমরা দেখেছি সুপ্রিম রায়ের পর বাঁধ ভাঙা কান্না, তাদের মুখেই শুনিয়েছি আমরা, তাদের মৃত্যুবরণ ছাড়া আর কোনো উপায় নেই। আমি জানি না, আমি দাদা প্লিজ প্লিজ বলবে কি বলবে, আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না, আমার কোনোদিন। আর এই কথাটা বারবার নাড়া দিয়েছে আমাদেরকে, কারণ এই গোটা পরিস্থিতির দায় কার? আমরা বারবার প্রশ্ন তুলেছি। এই গোটা পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে, এসএসসিকে নিতে হবে। তার কারণ এসএসসি তো ভাগ করে দেয়নি যোগ্য কারা অযোগ্য কারা। যদি ভাগ করে দিত তাহলে এই পরিস্থিতি আসতো না। আজকে এতদিন পর এসে দাঁড়িয়ে, এই ঘটনার প্রায় 3 বছর 4 বছর পর এসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তাদের কিছু হবে না, তাদের চাকরি যাবে না। কিন্তু আমার প্রশ্ন একটাই মাননীয়া, আপনারা যদি জানতেন, বা তৃণমূল সরকারকে আমার একই প্রশ্ন, এসএসসিকে আমার একই প্রশ্ন, যদি জানতেন যে কারা যোগ্য কারা অযোগ্য, কেন ভাগ করে দিলেন না? আর যদি ভাগ না করে দেবেন, তাহলে কোন আইনি উপায়ে চাকরি যারা হারিয়েছেন, যোগ্য যাদেরকে দাবি করা হচ্ছে, তাদের চাকরি রাখবেন, তাদের চাকরিতে বহাল রাখবেন? সেটা একটু প্লিজ বলে দিন। এটা বলে দিলে তো চাকরিহারা যারা যোগ্য, তারা তো রাস্তায় রাস্তায় গিয়ে আন্দোলন করে না। গতকাল আন্দোলন হয়েছে, এবং তারপর কসবায় ডিআই অফিসে মারধর করা হয়েছে, বেধড়ক মারধর। আমি গতকালই বলেছিলাম মেহবুবের কথা। মেহবুব সহ যারা রয়েছে, চিন্ময় সহ যারা রয়েছে, যারা যোগ্য শিক্ষক বলে দাবি করছে নিজেকে, এবং সিবিআইও তাদের কালি লাগাতে পারেনি, তাদেরকে মারধর করা হয়েছে বেধড়কভাবে। কেন? তারা চাকরি চাইতে গেছে। আমরা এই পুলিশকেই দেখেছি শেখ শাহজাহানের মতো দুষ্কৃতী, এক প্রকার অভিযুক্ত, বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত, তাকে বহাল তবিয়তে নিয়ে যেতে, তার কেশাগ্র অবধি স্পর্শ করেনি, তাকে নিয়ে গেছে, তিনি বুক চওড়া করে হাসি দিয়ে কোর্টে যাচ্ছেন। আমরা এই ছবি দেখেছি। শুধু এই ছবি নয়, আমরা জঙ্গিপুরে দেখেছি বর্তমান সময় ওয়াক অফ, পুলিশ পালিয়ে যাচ্ছে, পুলিশ মানে ভগ্ন দশার গাড়ি নিচে লোকানোর চেষ্টা করছে, দোকানে লোকানোর চেষ্টা করছে। আমরা এই ছবি নতুন নয়, এই ছবি অনেক পুরনো।
আমি এই কবিতার প্রসঙ্গ টেনেই বলছি, আমরা প্রথম আন্দোলন দেখেছি যখন এসএসসি যারা চাকরি হারিয়েছেন তাদের কান্না দিয়ে, আন্দোলনটা কান্না দিয়ে দেখেছি। চাকরি হারাদের আন্দোলন দেখেছি। এর আগে আমরা এই লাস্ট কয়েক বছর অনেক আন্দোলন দেখেছি। যদি বলা যায় এই যে চিকিৎসক, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন দেখেছি, কাদম্বিনীর হত্যাকাণ্ডের পর তাদের যে কড়া আন্দোলন সেটা দেখেছি আমরা। পাশাপাশি যারা চাকরি পায়নি, দীর্ঘদিন অনশন করছে, সেটাও দেখেছি। এমনকি যারা সরকারি চাকরি করছেন, সরকারি চাকরি কর্মী, তাদের ডিএর দাবিতে আন্দোলন করতে দেখেছি। এতগুলো অভিযোগ, দুর্নীতি সহ এত ক্ষেত্রে এত অভিযোগ, ভগ্নদশা রাজ্যের শিক্ষা ব্যবস্থার। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, বহু ক্ষেত্রে যদি প্রসঙ্গ টানা যায়, বহু ক্ষেত্রে এই অবস্থা রাজ্যের। আমি হয়তো বোঝাতে পারছি যে ঠিক কেন আমি এই প্রসঙ্গ টানছি কবি নবারুণ ভট্টাচার্যের। কবি নবারুণ ভট্টাচার্য এই যে কবিতাটা লিখেছেন, সেই প্রসঙ্গটা টানার একটাই কারণ আমার, এই গোটা শহর কিন্তু বর্তমানে উথাল পাথাল। যদি চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে বলা যায়, এই 26,000 চাকরি প্রার্থী কিন্তু 26,000 নয় সংখ্যাটার। আমি আগেও বলেছি, তাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সব মিলিয়ে সংখ্যাটা 26,000 নয়, সংখ্যাটা কিন্তু আরও অনেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26,000কে ঘোল খাওয়াতে পারেন, এত এই পরিমাণ সংখ্যাকে হয়তো ঘোল খাওয়াতে পারবেন না, এত সহজ নয়। মানুষ সব বোঝে। এই যে চাকরি হারিয়েছেন যারা, তাদের আন্দোলন কান্না দিয়ে শুরু হয়েছিল। এরপর আমরা দেখেছি যত সময় এগিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা হাজির হয়েছিলেন, আশ্বাস পেতে চেয়েছিলেন, আশ্বাসও পেয়েছেন, কিন্তু আশ্বাসটা মিথ্যে আশ্বাস, সেটা বুঝেছিলেন তারা। সেই জন্যই হয়তো তারা গিয়েছিলেন ডিআই অফিসে কর্মসূচি গ্রহণ করতে, কারণ সেখানে তো স্পষ্ট করে মাননীয় কিছু বলেননি যে কিভাবে তাদের চাকরিতে বহাল রাখা হবে। ডিআই অফিসে আন্দোলন করতে গেলেন এবং ডিআই অফিসে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মার খেলেন তারা। মার খাওয়ার পর একটা মহা মিছিল আয়োজন করা হয়েছিল শিয়ালদা থেকে রাসমণি অবধি, এবং সেই মিছিল সহ আজ থেকেই এসএসসির অফিসের সামনে অনশনে বসছেন তারা। যতদিন অবধি তাদের দাবি, তাদের হকের চাকরি ফিরে না পাবে, তারা অনশন করবে। আজ এই পরিস্থিতি কেন বাংলার, এর জবাব কে দেবে? প্রত্যেকটা ক্ষেত্রে বহু নেতা, বহু যারা তৃণমূল নেতা রয়েছেন, সরকারের পক্ষের নেতা রয়েছেন, তারা একটা দাবি করে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখো, মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগেও বলেছিল যে কারোর চাকরি যাবে না, আমি দেখে নেব। তাহলে সুপ্রিম রায়ের উপরে তো আর কিছু করার নেই। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই সুপ্রিম রায়ের জন্য একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী পাঠিয়েছে, কারণ বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, তার সেই রায়কে নিয়ে যে মন্তব্য করেছেন, এটা একটা রায়ের অবমাননা। আমি আগেও বলেছি এই কথা, এটা হতে পারে না। তিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন, অথচ তিনি জানেন না যে কোনটা ইন্টারিম স্টে। এর আগে যে বেঞ্চে মামলাটা ছিল, প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যে মামলাটা ছিল, সেই মামলার রায় দেওয়া হয়নি, ওটা ইন্টারিম স্টে ছিল। মামলাটা যখন যায় তখন হাইকোর্টের রায় ইন্টারিম স্টে পড়েছিল, অন্তর্বর্তী স্থগিতাদেশ। সেটা জানেন না উনি। সেই জন্যই নেতাজি ইন্ডোরে গিয়ে তিনি মন্তব্য করেন যে একটা রায় অন্য বিচারপতি এসে খণ্ডন করে দিল। রায়টা ছিল না, ফাইনাল রায় জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চেই হয়েছে, প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নাই দিয়েছেন। এই বিষয়টা জানতে হবে আপনাদের। সব মিলিয়ে একটা কথা কিন্তু ভীষণ স্পষ্ট, সেটা হচ্ছে প্রথমে কান্না দিয়ে শুরু হলেও এই চাকরিহারাদের আন্দোলন দিনের পর দিন আশ্বাস, তারপর বিদ্রোহের আকার ধারণ করেছে, এবং এই বিদ্রোহ আজ অনশনের আকার ধারণ করেছে, এবং এই বিদ্রোহ অনশন দুটো কিন্তু একসঙ্গে চলছে। এবং এই চাকরিহারাদের মুখে, চাকরিহারা শিক্ষকদের মুখে কিন্তু ফুটে উঠেছে অন্য গান, অন্য কবিতা, অন্য বিদ্রোহ। তাদের মুখে ফুটেছে আমির আজিজের কবিতা, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। এবং এই কবি নবারুণ ভট্টাচার্যের এই কবিতা, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে, এটাই যেন কলকাতার বর্তমান চিত্র। এবং এই গোটা চিত্রকে কিন্তু এক প্রকার অস্বীকার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, এবং তাদের যে কাজ তারা রীতিমতো চালিয়ে যাচ্ছেন। পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছে, যদিও তাতে কোনো লাভ হয়নি এখনও অবধি। পাশাপাশি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখা উচিত ছিল। যদিও জানি না কোন আইনে কিভাবে ভরসা রাখতে পারতো তারা, আমার সত্যিই জানা নেই, কিংবা শিক্ষকরা জানেন কিনা সেটাও আমার সন্দেহ আছে। কিন্তু সব মিলিয়ে আমি শেষ করব যে লাইনে, এ রাজ্য, এই কলকাতা, এ শহর, আমার ভালোবাসার শহর, আজ ভীষণ উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবার মতো পরিস্থিতি, আগুন লাগার মতো পরিস্থিতি। এই চাকরিহারাদের আন্দোলনে যদি আগুন লাগে, খুব একটা অবাক হব না।
যদি যুদ্ধ বাঁধে খুব একটা অবাক হব না। এবং যারা সরকার পক্ষ আছেন বা যারা সরকার পক্ষের নেতারা আছেন তারা ভাবছেন তারা দেবালোকে বসে আছেন, দেবালয়ে বসে আছেন। আজ এই প্রসঙ্গেই আমি একটা লাইন দিয়ে শেষ করতে চাইব। অন্নদামঙ্গল কাব্যের একটা লাইন, ভারতচন্দ্র রায় গুণাকরের মুখে, নগরে আগুন লাগলে কি দেবালোক রক্ষা পায়? এই গোটা পরিস্থিতিতে দেবালোক রক্ষা পায়, দেবালোক রক্ষা পাবে কি পাবে না সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।